গেস্ট হাউসটা আসলে একটা কটেজের মতো। চারদিকে ঘিরে আছে একটা বারান্দা। কটেজে মোট 4টা ঘর, প্রত্যেকটা ঘরে 2টো করে বিছানা, আর 2 বিছানার মাঝেও অনেক জায়গা। ফ্লোরিং করার প্ল্যান ছিল বাকিদের, কিন্তু কি থেকে কি হয়ে গেল, কোথায় চলে গেল সাফিরা। এতজন একসাথে থাকলে তো কোথাও কোনো বিপদ হওয়ার কথা না। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে মুগ্ধর। 4টা ঘরের একটাতে তিতির, একটাতে মুগ্ধ, আরেকটাতে জায়গা হলো মংখাই আর লোকমানের। যে যার ঘরে চলে গেল। মুগ্ধ ভেজা শার্টটা খুলে ফেলল, নদীতে গোসল করতে যাবে। গামছা আর ট্রাউজার কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হলো। হঠাৎ পেছন থেকে সেই মিষ্টি ডাক। এই যে, শুনছেন? মুগ্ধ ঘুরে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, শুনছি তো, বলো। তিতির হেসে বলল, গোসলের কি ব্যবস্থা এখানে? নদীতে গোসল করতে হবে। তিতির অবাক হয়ে বলল, নদীতে? কেন, সাঁতার জানো না? তা জানি, তাহলে মানে খোলা জায়গায় সবার সামনে গোসল করতে হবে? খোলা জায়গায়, তবে সবার সামনে নয়, কারণ এই গেস্ট হাউসের পাশ দিয়ে নদীতে নেমে পড়বে। গ্রামের কেউ তো আর ওই সাইডটাতে আসবে না। ওই যে টয়লেটটা দেখতে পাচ্ছ, ওটাও বড় ভাগ্যের জোরে পেয়েছ। আমি আগের বার যখন এসেছিলাম তখন ওটাও ছিল না। ও, তাহলে কি করব? গোসল করে আর কি করবে? গোসল তো রেবাক্রি ফলসে হয়েই গেছে। না, ওখানে তো শুধু ভেজা হলো। বাই দ্য ওয়ে, সকালে না গোসল করে এলে? কিন্তু এই কালি গায়ে নিয়ে ঘুমাবো? স্কিন ভারী ভারী লাগছে। গোসল না করলে বাঁচবো না। আচ্ছা, তাহলে যাও করে এসো, কেউ যাবে না ওদিকে। আর হ্যাঁ, গোসল করেই চলে আসবে, ঘরে গিয়ে চেঞ্জ করবে। আপনিও চলুন না আমার সাথে। মুগ্ধ অবাক হয়ে বলল, এই প্রথম শুনলাম কোনো মেয়ে গোসল করতে যাওয়ার সময় অপরিচিত কোনো পুরুষ মানুষকে সাথে ডাকে। উফ, আপনি না একটা যাচ্ছে তাই। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, আমি তো বলেছি কারণ শুধু আপনি পায়ে দাঁড়িয়ে থাকবেন একটু। অপরিচিত জায়গা, তার উপরে আলো কমে আসছে, আমার একা যেতে ভয় করছে। তাহলে বলছো যে মেয়েরা ছেলেদের ওপর মাঝে মাঝে ডিপেন্ড হয়? তিতির কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকালো। মুগ্ধ হেসে বলল, ও সরি সরি, তোমাকে তো আবার খোটা দেওয়া যাবে না। চলো চলো। আপনার কাঁধে দেখছি কাপড়, আপনিও কি গোসলে যাচ্ছিলেন? হুম ও, তাহলে তো হলোই। তিতির নদীর পাড়ে গিয়ে অবাক হয়ে গেল। এদিকটায় তীরটা একটু অন্যরকম। সি বিচে যেমন বালুর তীর থাকে, এখানে ঠিক সেরকমই, কিন্তু পাথরের তীর। অসংখ্য ছোট ছোট পাথর এখানে। পানিতে নেমেও পায়ের নিচে পাথর ছাড়া আর কিচ্ছু পেল না। জায়গাটা কি যে ভালো লাগছিল তিতিরের। তিতির যখন গোসল করছিল, মুগ্ধ তখন নদীর পাড়ে দাঁড়িয়ে মোবাইলে গেমস খেলছিল। কাজলের কালি উঠাতে বেশ কসরত করতে হলো তিতিরের। সাবান দিয়ে ঘষে ঘষে তুলল। পায়ের কয়েকটা জায়গা আর ঘাড়ের পেছনের দিকটাই সামান্য জ্বলছিল। জলপ্রপাতের পাথরের ধারে কেটে গেছে কিনা কে জানে। গেলে যাক, কি আর করার। তিতির গোসল শেষে সেই শালটা গায়ে জড়িয়েই উঠল। তারপর বলল, তাড়াতাড়ি গোসল করতে যান। আমি কি দাঁড়াবো? পাগল, তুমি যাও চেঞ্জ করে নাও গিয়ে। তিতির চলে যাচ্ছিল। মুগ্ধ ডাক দিল, শোনো, হ্যাঁ বলুন। আমার মোবাইল আর ওয়ালেটটা একটু নিয়ে যাবে? তুমি না এলে পারেই রেখে নামতাম, কেউ তো আর আসবে না। তারপরেও তুমি যখন যাচ্ছই তখন নিয়ে যাও। হ্যাঁ দিন। মোবাইল ওয়ালেট পকেট থেকে বের করে দিল। ওগুলো নিয়ে তিতির হাঁটা ধরল। মুগ্ধ বলল, দাঁড়াও দাঁড়াও। মুগ্ধ পকেটে
কি যেন খুঁজছে। তারপর তিতির দেখল মুগ্ধ কতগুলো ভেজা টাকা বের করলো। তিতির বলল, রিমাক্রি ফলসে নামার সময় আপনি না মোবাইল ওয়ালেট সব ভাইয়ের কাছে রেখে গিয়েছিলেন, তাহলে এগুলো ভিজলো কি করে? হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো পকেটে ছিল খেয়ালই করিনি। ও ইস, কিভাবে আপনাকে ফেলে দিয়েছিলাম, ব্যথা পেয়েছিলেন? না, তুমি যাও, এ বিষয়ে পরে কথা হবে। তিতির চলে গেল। ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে ভাবল, হে যে মেঘ না চাইতে বৃষ্টি। এবার নিশ্চিন্তে প্যারা মেয়েটার মেসেজ পড়া যাবে। কত বড় সাহস মেয়েটার, মুগ্ধকে ওসব মেসেজ পাঠায়। তিতির যত দ্রুত সম্ভব গা মুছে চেঞ্জ করে নিল। তারপর মেসেজ পড়া শুরু করলো। যেখানে রেখেছিল সেখান থেকে শুরু করলো। বিয়ে তো 100 মাইল দূরে, তোর মতো মেয়ের সাথে আমি সেক্সও করি না। মেয়েদেরকে একটু তো রেসপেক্ট করবি মুগ্ধ। নিজের সম্মান নিজেকেই ধরে রাখতে হয়, তুই রাখতে পারিস নাই। আমি প্রস্টিটিউটদের সম্মান করি, কিন্তু তোকে না। কজ ওরা নিজের শরীর সেল করে আর তুই ফ্রিতে বিলাস। কক্সবাজারের ওই ঘটনার জন্য আমি সরি, সত্যি আমার মাথা ঠিক ছিল না, মাফ করে দে না। জীবন থাকতে আমি আর এরকম ভুল করবো না। তিতির বসে পড়ল। মুগ্ধ এই মেয়েটাকে নিয়ে কক্সবাজার গেছে। এই মেয়েটা কি ওর কোনো এক্স? কষ্ট হচ্ছিল, কেন জানি খুব কষ্ট হচ্ছিল তিতিরের। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল তিতির। কয়েক সেকেন্ড পর মনে হলো, বাংলা সিনেমার মতন অর্ধেকটা পড়ে রিয়্যাক্ট করাটা কি ঠিক হবে? না, পুরোটাই পড়বে তিতির। হয়তো ও যা ভাবছে তেমন কিছু না। আবার ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। ক্যাম্পাসের যে ট্যুরে তুই যাবি, জীবন থাকতে আমি আর কখনো সেই ট্যুরে যাব না। আমি সত্যিই তোকে ভালোবাসি রে, আমার একটা সেকেন্ড যায় না তোকে না ভেবে। আল্লাহর ওয়াস্তে আর মেসেজ দিস না। এতক্ষণ অনেক কষ্টে নিজের মাথা ঠান্ডা রাখছি, আর পারতেছি না। মেসেজ দেবো না তো কি করবো? কতবার কল দিলাম, একবারও তো কলটা রিসিভ করলি না। এরপর মুগ্ধ কোনো রিপ্লাই দেয়নি। বোধহয় ফোন করেছিল, কারণ অনেকক্ষণ পর মেয়েটাই আবার আরেকটা মেসেজ দিয়েছিল। তুই এতটা খারাপ বিহেভ করবি ভাবতেই পারিনি। আর কোনো মেসেজ নেই। তিতিরের আনন্দে নাচতে ইচ্ছে করছিল। আহ আহ, কি শান্তি! চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বারান্দায় একটা বাল্ব জ্বালানো ছিল। মুগ্ধ কটেজের বারান্দায় বসে লাল রঙের ছোট্ট ছোট কিছু খাচ্ছিল। লোকমান আর মংখায় বাজারে গিয়েছিল। দরজা খোলার শব্দে মুগ্ধ তাকাতেই দেখতে পেল ভেজা কাপড় হাতে বেরিয়ে এলো তিতির। ওর পরনে সাদা লং স্কার্ট আর নীল টপস। বাল্বের হালকা আলোয় মুগ্ধ দেখছিল তিতিরকে। এই রং দুটো বেশ মানিয়েছে তিতিরকে। বারান্দার একপাশে দড়ি টানানো ছিল, সেটাতে ভেজা কাপড় মেলার জন্য হাত উঠাতে টপসটা উঠে গেল। আর তাতে কয়েক সেকেন্ডের জন্য ওর নাভি দেখা গেল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল মুগ্ধ। ওর সারা শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো। কক্সবাজার ট্যুরে ইকরা যখন ওকে ইমপ্রেস করার জন্য ওর সামনে এসে কাপড় খুলে ফেলেছিল, তখনও তো এরকম কোনো ফিলিং হয়নি। তিতির অবশ্য সুন্দরী, কিন্তু ইকরাও তো তিতিরের চেয়ে কোনো অংশে কম ছিল না। তবুও তো ইকরার সৌন্দর্য ওকে টানেনি, উল্টো অনীহা এসেছিল। তাহলে এখন ওর এরকম কেন লাগছে? অবাক হয়ে ভাবতে লাগলো, ভালোবাসা কি সত্যিই হয়ে গেল? হঠাৎ ঘোর কাটল সেই মিষ্টি স্বরে। বসবো? হ্যাঁ হ্যাঁ, বসো। তিতির মুগ্ধর উল্টো পাশে মুগ্ধর দিকে ফিরে বসল। মুগ্ধ তিতিরের দিকে না তাকিয়ে বলল, খাবে? কি এগুলো? ডুমুর, পাহাড়ি ডুমুর, একদম পাকা। খেয়ে দেখো, অনেক মজা। তিতির একটা ডুমুর হাতে নিয়ে বলল। এটা কিভাবে খায়? মুগ্ধ দেখিয়ে দিল, প্রথমে ডুমুরকে দু হাতের আঙুল দিয়ে টেনে দুভাগ করতে হয়। তারপর এক একটা ভাগ উল্টে চুষে চুষে খেতে হয়। তারপর তিতির ডুমুর নিয়ে খাওয়া শুরু করলো। তিতিরের দিকে চোখ পড়তেই মুগ্ধ আর চোখ ফেরাতে পারছিল না। তিতির বোধহয় ভালো করে চুল মুছতেই পারে না, তাই গোসলের পর ওর চুল থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে।
তখনও তাই হচ্ছিল। তিতিরের বড় বড় চোখগুলো ছিল ডুমুরের দিকে, আর ওর আলতো আলতো গোলাপি ঠোঁট দিয়ে চুষে চুষে খাচ্ছিল সেই ডুমুর। সেই পরিবেশে সেই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর, মারাত্মক আর নিশাতুর হতে পারে তা যে না দেখেছে সে কোনো দিনও বুঝবে না। না, অ্যাটেনশন অন্যদিকে নিতে হবে, কিন্তু সেটা কি করে সম্ভব? তার চেয়ে অন্তত এই ডুমুর খাওয়াটা বন্ধ করা যাক। মুগ্ধ বলল, বেশি খেও না, পেট ব্যথা করতে পারে। হুম, অস্থির ফল একটা। এত মজা কেন? পেটে ব্যথা হলে হবে, তাও আমি খাবো। না, ঢাকা যাওয়ার সময় কিনে দেব, বাসায় গিয়ে খেও। ঝুড়িটা সরিয়ে রাখল মুগ্ধ। তারপর বলল, কদিন আমাকে অনেক জ্বালিয়েছ, এবার একটু সেবা করো তো। সেবা? কি সেবা? আমার পিঠে না খুব জ্বলছে, বোধহয় ছিলে টিলে গেছে, একটু স্যাবনল লাগিয়ে দাও। মংখাইকে দিয়ে লাগাবো ভেবেছিলাম, কিন্তু সেই যে বাজারে পাঠালাম আর তো খবরই নেই। আমি লাগিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, বসো, আমি স্যাবনল ক্রিমটা নিয়ে আসছি। তিতির এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, আপনি চুপ করে বসুন, আমি নিয়ে আসছি। স্যাভলন আমার কাছেও আছে। তারপর চলে গেল ওর ঘরে। জীবনেও এটুকুতে স্যাভলন লাগায়নি মুগ্ধ, কিন্তু আজ লাগাতে চাইছে। ব্যথা কমানোর জন্য না, তিতিরের একটু স্পর্শ পাওয়ার জন্য। তিতির স্যাভলনের সাথে মুগ্ধর ফোন আর ওয়ালেটও নিয়ে আসলো। বলল, এই নিন ফোন আর ওয়ালেট, ভিজা টাকাগুলো টেবিলের উপর শুকোতে দিয়েছি। মুগ্ধ ওগুলো নিল তিতিরের হাত থেকে। তিতির ওর পাশে বসে বলল, ওদিকে ঘুরুন আর শার্টটা খুলুন। মুগ্ধ শার্টটা খুলে ঘুরে বসতেই তিতির ওর পিঠে হাত রেখে আটকে উঠল। ও মাগো, পুরো পিঠ ছিলে গেছে, লাল হয়ে গেছে। ইস, এটা রেমাক্রি ফলসে আমার ওই বোকামির জন্য হয়েছে না? সুন্দরীর হাতের ছোঁয়া দেখছি স্যাবনলের চেয়েও বেশি কাছে দিচ্ছে। হাতটা সরিও না কিন্তু। এই কথাটা মুগ্ধ শুধু মজা করে বলেনি, মন থেকে বলেছে। তিতির ফাজলামো ভেবে ওর পিঠে আলতো করে স্যাভলন লাগাতে লাগাতে বলল, আপনি পারেন। স্যাভলন লাগানো শেষ হতেই মুগ্ধ আবার ঘুরে বসল, আর সাথে সাথে দেখতে পেল তিতিরের বাহুতে আর ঘাড়েও ছিলে গেছে। মুগ্ধ বলল, এই পাকনি, তোমার ঘাড়ে আর হাতেরও তো একই অবস্থা। তাই নাকি? এই জন্যই বোধহয় জ্বলছিল গোসলের সময়। ওখানে স্যাবনল লাগাও। তিতির বাহুর ক্ষততে নিজেই স্যাভলন ক্রিম লাগালো। তারপর স্যাভলনের টিউবটা মুগ্ধর দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, নিন, এবার আপনি একটু সেবা করুন। মুগ্ধ ওটা তিতিরের হাত থেকে নিতেই তিতির সব চুলগুলোকে ভালো করে সরিয়ে নিল একপাশে। তারপর ক্ষতর সাইডটা মুগ্ধর দিকে ধরল। মেয়েটা কি পাগল? এমনটা কেউ করে? ওকে জানে মুগ্ধর ইচ্ছে করছিল ওই ভেজা চুল সরানো ঘাড়ে একটা গাঢ় চুমু খেতে, কিন্তু মুগ্ধর বিবেক খুব সহজেই সে লোভ সংবরণ করল। আঙুলের মাথায় স্যাভলন নিয়ে তা তিতিরের ঘাড়ে লাগিয়ে দিল। তিতির আবেশে চোখ বন্ধ করে ফেলল। কালও তো ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল মুগ্ধকে, কিন্তু তখন তো এমন অনুভূতি হয়নি। খুব স্বাভাবিক লেগেছিল তিতিরের। আর আজ এই মুহূর্তে মনে হচ্ছে কি অমূল্য সম্পদ যেন পেল। মনে মনে বলল, কোনো পুরুষের স্পর্শ আমি আজও লাগতে দিইনি আমার শরীরে। আপনি প্রথম। আমি জানতাম আপনার স্পর্শ এতটাই মধুর হবে। আমি স্পর্শ সারা জীবনের জন্য চাই। ভাগ্যিস ঘাড়ে আঘাতটা পেয়েছিলাম। এর মধ্যে মংখায় আর লোকমান চলে এলো। মংখায় বলল, দাদা, হাঁস খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। কথা শেষ করে তিতিরের দিকে তাকিয়ে মংখায় চমকে উঠল। আপনার কালা ছিল। তিতির হেসে দিল।
মুগ্ধ হেসে বলল, ওইটা ছিল প্রোটেকশন। বেশি রূপবতী মেয়েদের নিয়ে এই হলো প্রবলেম, বুঝলে মঙ্কাই? জি দাদা, বুঝছি। তিতির লজ্জায় কি বলবে বুঝতে পারছিল না, কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, হাঁস কেন আনালেন? বারবিকিউ করব, কাল মিস করে গিয়েছিলাম, মনে নেই? আপনার এত এনার্জি, এখন রান্না করবেন? কেন, রেমাক্রি বাজারে না দেখলাম কত দোকান, ওখান থেকে কি খাওয়া যেত না? হ্যাঁ, আমার এনার্জি একটু বেশি। গেস্ট হাউসের পাশে আগুন চালিয়ে বারবিকিউয়ের ব্যবস্থা করেছে ওরা। হাঁস বারবিকিউ করতে করতে মুগ্ধ বলল, এনার্জি কিন্তু তোমারও কোনো অংশে নেহাতি কম নয়। এত দূর এসে পড়লে এখনো তোমার চেহারায় টায়ার্ডের ছাপ পড়েনি, এখনো কতটা প্রাণোচ্ছল। ম্যাক্সিমাম মেয়েরা তো এই পর্যন্ত এসেই হাল ছেড়ে দেয়, আর নাপাকম যাবে না। তিতির হাসলো শুধু, কিছু বলল না। হাঁস বারবিকিউটা এত টেস্টি হয়েছে, তিতির কখনো এত মজার বারবিকিউ খায়নি। খাওয়ার পরপরই সবাই শুয়ে পড়েছে। মুগ্ধর ঘুম পাচ্ছিল না, বারবার তিতিরের সে ভেজা চুলের মুখটা ভেসে উঠছিল চোখের পাতায়। কি অদ্ভুত, কখনো কোনো মেয়ের জন্য তো ও এত কিছু করেনি, কখনো কোনো মেয়ের জন্য এতটা ফিলও করেনি ও। পাশের রুমেই আছে, অথচ ওর জন্য কি অস্থিরতা। বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলে হয়তো এই অস্থিরতা কমবে। ও কি তিতিরকে প্রপোজ করবে নাকি আরেকটু সময় নেবে? মাত্র দুদিনের পরিচয় এত সিরিয়াস একটা ডিসিশন নিয়ে নেবে? আগের সম্পর্কগুলোর মতো কোনো ভুল সম্পর্কে আর জড়াতে চায় না ও, কারণ এখন আর সময় নেই। মা ইমিডিয়েটলি ওর বিয়ে দিতে চান। পাশের ঘরে কুম্ভকর্ণ তিতিরেরও কিনা ঘুম পাচ্ছিল না। ও খালি কাল থেকে মুগ্ধর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছিল। ইস, কাল রাতে এমন সময় ও আর মুগ্ধ পাশাপাশি শুয়েছিল, আর আজ দুজন পুরো দু ঘরে। এটা কোনো কথা হলো? আচ্ছা, ও কি করবে? ও কি মুগ্ধকে বলবে ওর ভালোবাসার কথা, নাকি মুগ্ধর বলার জন্য অপেক্ষা করবে? মুগ্ধর ভেতর যদি ভালোবাসা না জাগে, মুগ্ধ কেন বলবে? ফোনের ওই প্যারা মেয়েটা প্রপোজ করেছিল বলেই তো মুগ্ধ ওর উপর বিরক্ত, বেহায়া ভাবে। ও ভালোবাসার কথা বললে যদি ওকেও বেহায়া ভাবে? ঘরের ভেতর পায়চারি করছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল, প্রায় সাথে সাথে মুগ্ধর গলা। এই তিতির। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলল, বলল, কিছু বলবেন? ঘুমাওনি দেখলাম, মানে পায়ের আওয়াজ পেলাম, আমারও ঘুম আসছে না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে একটু বারান্দায় বসি। গান শোনাবেন? শিওর। তিতির বারান্দায় এসে বসল। মুগ্ধ বলল, দেখেছ পাহাড়ের পূর্ণিমা কত অসাধারণ? হ্যাঁ, এত সুন্দর পূর্ণিমা আমি আগে কখনো দেখিনি। কাল তো জঙ্গলে এত ভালো দেখাও যায়নি। তাছাড়া এই পুরো জায়গাটাই অসাধারণ। বান্দরবন আসার পর থেকে যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে এটা বেস্ট। মুগ্ধ হেসে বলল, আর নীলগিরি? দুটোর তুলনা চলে না, দুটোই দুটোর মতো সুন্দর। এখানে আস্তে আস্তে তো প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, আসল সৌন্দর্য দেখতে আলো লাগবে। কাল সকালে দেখো, তখন বুঝবে কি সুন্দর জায়গা। তা না হয় দেখব, কিন্তু এখন গান শুনতে চাইছি। মনটা আঁকুপাকু করছে গানের জন্য। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গান ধরল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।